দরকার হয় সবটুকু কন্ডাক্ট করব এবং ফ্লেক্সের উপর আপনাদের একটা ল্যাব ইভ্যালুয়েশন হবে, সেটা মিডের আগ দিয়েই হবে। পরবর্তীতে যখন মিডের পর বাইসেন্সটা স্টার্ট করব, দু একটা ক্লাস হবে, বাইসেনের উপর আপনাদের সেকেন্ড ল্যাব ইভ্যালুয়েশনটা হবে। এরপর আপনাদেরকে একটা প্রজেক্ট সাবমিট করতে হবে ল্যাব ফাইনালের জন্য। ফ্লেক্স এবং বাইসন ইউজ করে 40 মার্কসের জন্য প্রজেক্ট থাকবে। সো এই হচ্ছে টোটাল আমাদের ল্যাবের স্ট্রাকচার। এছাড়া কোনো চেঞ্জেস আসবে না। সো শুরু থেকে একটু কনসেন্ট্রেশন রাখবেন। ফ্লেক্স আর বাইসন যেহেতু নতুন একটা টুল, এটাতে একটু অ্যাডজাস্ট করাটা একটু সমস্যা হবে, তবে খুব একটা কঠিন না। ফ্লেক্স পাইথন খুবই সহজ একটা টুল, যার মাধ্যমে হচ্ছে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস এবং পার্সিং দুইটাই করে থাকি। ঠিক আছে, কম্পাইলার কোর্সটা যখন আপনারা করবেন, আপনাদের কি থিওরি ক্লাস হয়েছে প্রথম ক্লাসটা? না ম্যাম, এখন অব্দি হয়নি। আচ্ছা, থিওরিতে আপনাদের ফেজেস অফ কম্পাইলার প্রত্যেকটা স্টেপ খুব ডিটেইলসে আলোচনা করা হবে। আপনাদের প্রত্যেকটা দিয়ে একটা একটা চ্যাপ্টারই আছে। বেসিক যতটুকু বলা উচিত সেটা হচ্ছে কম্পাইলারের পুরো প্রসেস বলতে একটা সোর্স কোডকে একটা টার্গেট কোডে কনভার্ট করার জন্য, অথবা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য যে কয়েকটা ফেজ পার করতে হয়, তাদের মধ্যে 6টা ফেজ হচ্ছে ইম্পর্টেন্ট: লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস, দেন ফোর্থ ফেজ হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, কোড অপটিমাইজেশন, এন্ড লাস্টলি টার্গেট কোড জেনারেটর। তো আমাদের ল্যাবের টার্গেট হচ্ছে এই দুইটা ফেজ নিয়ে, সিনট্যাক্স অ্যানালাইসিস এবং লেক্সিক্যাল অ্যানালাইসিস নিয়ে। লেক্সিক্যাল অ্যানালাইসিসিং এই পার্টটা করব আমরা ফ্লেক্স টুল ইউজ করে, এবং সিনট্যাক্স অ্যানালাইজার এই পার্টটা করব আমরা হচ্ছে বাইসন টুল ইউজ করে। থিওরিতে বাকি ফেজগুলো নিয়েও আপনারা পড়াশোনা করবেন, বাট ল্যাবে আমাদের এই দুইটা ফেজ নিয়ে মূল কাজটা করতে হবে। ফ্লেক্স এন্ড বাইসনের যদি আরেকটু ডিসক্রাইব করে আমি বলি, সেটা হচ্ছে ফ্লেক্সের ব্যাকগ্রাউন্ডে আমার কাজ করবে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এবং বাইসনের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। দ্যাট মিনস যখন আমরা ফ্লেক্স দিয়ে কোডটা লিখবো, সেই কোডের প্যাটার্ন গুলোকে আমাকে সাজাতে হবে রেগুলার এক্সপ্রেশনের কনসেপ্টটা ইউজ করে, এবং যখন আমরা বাইসনের কোডটা লিখবো, সেই কোডটা আমাকে লিখতে হবে কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস গুলো ইউজ করে। ইনস্টলেশন প্রসেসটা আমি দেখাই দিব। ফ্লেক্সের জন্য আলাদা একটা exe ফাইল আমাদের দরকার হবে, বাইসনের জন্য আলাদা। দেন আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করতে হবে। ভিএস কোড ইনস্টল করতে হবে না, আপনাদের অলরেডি যে কোনো একটা আইডি হয়তো বা আছে, এডিটর আছে, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, যে কোনো একটা এডিটর দিয়েই আমরা এই কোডগুলো করতে পারবো। আর একটা জিনিস এনশিওর করতে হবে যে আপনার পিসিতে জিসিসি কম্পাইলারটা আছে কিনা। আমাদের ল্যাবের যে পিসি গুলো আছে, সেই পিসি গুলোতে অলরেডি জিসিসি কম্পাইলার থাকে, এবং আপনাদের পিসিতেও থাকার কথা। আপনারা যেহেতু কোড ব্লক ইউজ করে আসছেন, আপনাদের জিসিসি কম্পাইলারটা ইনস্টল থাকার কথা। যদি না থাকে, জিসিসি কম্পাইলারটাও আপনার সেট আপ করে নিতে হবে। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ফ্লেক্স, পাইথন এবং জিসিসি কম্পাইলার, এই তিনটা জিনিস আমাদের লাগবে পার্সিং এবং লেক্সিক্যাল অ্যানালাইসিসের জন্য। সো দুইটা ফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে ফ্লেক্স ফাইল, যেটাকে আমরা ডট এল এক্সটেনশন দিয়ে সেভ করব, আর একটা বাইসন ফাইল, যেটাকে আমরা ডট ওয়াই এক্সটেনশন দিয়ে ফাইলটা সেভ করব। ফ্লেক্স ফাইলের স্ট্রাকচারটা একটু খেয়াল করি। ফ্লেক্স ফাইলের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের যেমন সি এর একটা বেসিক কোড স্ট্রাকচার ছিল। শুরুতে আমরা হ্যাশ ইনক্লুড stdio ডট h এটা দিয়ে স্টার্ট করতাম, এরপর আমাদের মেইন ফাংশনটা ইনক্লুড করতে হতো। সিমিলারলি ফ্লেক্সেরও একটা স্ট্রাকচার আছে, যেটা মেনটেন করে হচ্ছে আমাদের কোডটা লিখতে হবে। প্রথম যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, ও ব্লকটা দেখতে পাচ্ছি, পার্সেন্ট ওপেনিং ব্রেকেট, পার্সেন্ট ক্লোজিং ব্রেকেট, এর মাঝে আমাদেরকে যত নেসেসারি লাইব্রেরিজ আছে অথবা ফাংশন ডিক্লারেশন আছে, এই পার্টটাতে আমাদের ওই জিনিসগুলো রাখতে হবে। সো ধরেন আমার হ্যাশ ইনক্লুড stdio ডট এইচটা দিয়ে আমার সি কোডটা স্টার্ট করতাম, ওই লাইব্রেরিটাই আমরা কোথায় রাখবো এখন ফ্লেক্স ফাইলের ক্ষেত্রে? পার্সেন্ট
ওপেনিং ব্রেকেট পার্সেন্ট ক্লোজিং ব্রেকেট, এই মাঝখানে হচ্ছে আমার সেই লাইব্রেরিটা ইনক্লুড করতে হবে। ডাবল পার্সেন্ট দিয়ে স্টার্ট এবং শেষ, এই ব্লকটার মাঝখানে আমাকে রাখতে হবে প্যাটার্ন গুলো বা রেগুলার এক্সপ্রেশন গুলো। যেহেতু এটা একটা ফ্লেক্স ফাইল স্ট্রাকচার এবং আমি শুরুতেই বলে আসছি ফ্লেক্সের ফাইলগুলোতে আমাকে রাখতে হবে রেগুলার এক্সপ্রেশন বেসড প্যাটার্ন। কিছু বলবেন কেউ? ওকে, সো আমাকে ফ্লেক্সের ফাইলটা যখন আমি লিখবো, আমার প্রশ্ন যা দেয়া থাকবে সেই প্রশ্নের অনুযায়ী এখানে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে কিছু প্যাটার্ন আমাকে ডিসক্রাইব করতে হবে। একটা মেইন ফাংশন লাগবে কোডটাকে রান করার জন্য। মেইন ফাংশনে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে y/lex। y/lex ফাংশনটাই মূলত লেক্সিক্যাল অ্যানালাইসিস বা টোকেনাইজেশন করার জন্য দরকার হয়। সো যখন আমরা মেইন ফাংশন লিখব অবশ্যই আমরা y/lex কে কল করব। y/lex ছাড়া কিন্তু আপনার ফ্লেক্সের যে লেক্সিক্যাল অ্যানালাইসিস পার্টটুকু সেটা কমপ্লিট হবে না। এবং শেষে আমাকে আরেকটা ফাংশন ইনক্লুড করতে হয়, সেটা হচ্ছে int y/wrap। wrap ফাংশনটা মূলত আপনি ইনপুট দিচ্ছেন, ইনপুটের এন্ডিংটা বোঝানোর জন্য যে ইনপুটগুলো আমরা এতটুকু পর্যন্তই দিচ্ছি, এন্ডিংটা বোঝানোর জন্য মূলত y/wrap ফাংশনটি ইউজ করতে হয়। এটা একটা টেমপ্লেটের মতো, পুরো ফাইল স্ট্রাকচারটা এটা একটা টেমপ্লেটের মতো। আপনারা যে কোনো ধরনের প্রবলেম সলভ করবেন এই পার্টগুলো সবগুলোর ক্ষেত্রেই সেম হবে, শুধুমাত্র আপনার চেঞ্জেসটা আসবে প্রবলেম অনুযায়ী এই রুলস সেকশনটাতে। রুলস আপনার ধরেন একটা প্রবলেম আছে, আপনার ইমেইল আইডিটা ঠিক আছে কিনা, ভ্যালিড অর ইনভ্যালিড, সেটা বোঝানোর জন্য আপনাকে একটা প্যাটার্ন লিখতে হবে। এটার প্যাটার্নটা যেমন হবে, আমার একটা আইডেন্টিফায়ার ভ্যালিড অর ইনভ্যালিড, ওই প্যাটার্নটা কিন্তু সেম হবে না। তাহলে আমাদের চেঞ্জেসটা আনতে হবে শুধুমাত্র এই পার্টটাতে, বাদ বাকি যে ব্লকগুলো আছে সেগুলো মোরলেস সবগুলো করে সেমই থাকে। সিমিলার, এটা একটা বাইসন ফাইল স্ট্রাকচার। সো বাইসনটা যেহেতু আমরা একটু পর স্টার্ট করব, ফ্লেক্সটা আপাতত আমরা একটু ভালো মতো বুঝি, কয়েকটা এক্সাম্পল করব। পরবর্তীতে আমরা বাইসন ফাইলটা যখন স্টার্ট করব তখন আমি ফাইল স্ট্রাকচারটা এক্সপ্লেন করব, বাট কিছুটা সেম ফ্লেক্সের মতোই। একটু দেখে রাখতে পারেন, বাট যখন আমরা বাইসন স্টার্ট করব তখন দেখলে আমার কাছে মনে হয় সেটা বেটার হবে, কারণ যেহেতু পুরোপুরি নতুন একটা এনভায়রনমেন্ট, আমাদেরকে আগে ইউজ টু হতে হবে, শিখতে হবে। সো স্টেপ বাই স্টেপই আমরা যাই, আগে ফ্লেক্সটা ভালো মতো শিখি, এরপর আমরা বাইসন ফাইল স্ট্রাকচারটাও বুঝবো। এবার আপনি কোড লিখলেন, ফ্লেক্স ফাইলে কোড লিখলেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করার পর সবকিছু কমপ্লিট করার পর এখন কোডটাকে কিন্তু রান করতে হবে। তো কোডটা রান করার জন্য তিনটা কমান্ড আমাকে লিখতে হবে কমান্ড প্রম্পটে। প্রথম কমান্ডটা হচ্ছে ফ্লেক্স আপনার ফাইল নেম, এখানে test.l ছিল ফাইল নেম, সেজন্য আমি লিখলাম ফ্লেক্স ফাইল নেম test.l। আপনার ফাইল নেম যাই হবে সেই ফাইল নেমটা আপনাকে এখানে লিখতে হবে। দেন আমি এন্টার দেব। যদি কোনো এরর আসে সেই ক্ষেত্রে এই লাইনের পরে আপনাকে এরর গুলো শো করবে যে কোন কোন লাইনে এরর আছে, কি টাইপের এরর আছে। এরর গুলো কারেক্ট করে আবার আপনি কমান্ডটা দিতে পারেন। যদি কোনো এরর না থাকে, আপনার কমান্ড প্রম্পট ক্লিয়ার থাকবে, সেই পর্যায়ে আপনি সেকেন্ড কমান্ডটা লিখবেন gcc-o app.lex.yy.c। এখানের এই অ্যাপটা একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নেম, এই নেমটা আমি চেঞ্জ করতে পারবো, যেমন এ লিখতে পারবো, শুধু পি লিখতে পারবো, যে কোনো কিছু এখানে লিখতে পারবো। এটা শুধুমাত্র আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করার জন্য একটা টেম্পোরারি নাম আমি দিচ্ছি, এই নামটা আমি যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছে লিখতে পারবো। তবে এই নামটা আমি চেঞ্জ করতে পারবো না। flex.yy.c মূলত ওই ফাইলটা, যে ফাইলটা আপনি ফ্লেক্সের মাধ্যমে রান করে আসছে, এল ফাইলটারই একটা সি ভার্সন। সো কম্পাইলার তৈরি করার জন্য আমাদের যে ফাইলটা আমরা লিখছি সেটাকে অ্যাকচুয়ালি একটা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে নিতে হবে রান করানোর জন্য। সো ওই কম্পাইলড ফাইলটাই হচ্ছে lex.yy.c। যখনই আপনারা কোনো এল ফাইল ফ্লেক্সের মাধ্যমে রান করবেন তখনই দেখবেন আপনার ওই ফোল্ডারে lex.yy.c নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস আমার এল ফাইলেরই একটা সি ভার্সন ক্রিয়েট হয়ে গেছে। সো ওই ফাইলটাকে আমাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করার পরেই আমি ইনপুট দিতে পারবো এবং সেটার এগেনস্টে আমি আউটপুট পাবো। সো ইনপুট দেওয়ার জন্য আপনি লিখবেন, সিম্পল অ্যাপ লিখলেই হয়ে যায়, বা app.exe আমি লিখতে পারি।
বা এটা না লিখে শুধু যদি আপনি অ্যাপ লিখে এন্টার চাপেন আপনি ইনপুট দিতে পারবেন। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের ফাইল স্ট্রাকচার এবং কিভাবে আমি রান করতে পারবো। একটা এক্সাম্পল আমি আজকে দেখাই দেব এবং আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। সো স্টার্ট করি। স্টার্ট করার আগে যেহেতু আমি বললাম ফ্লেক্স ফাইলটা লেখার জন্য আমাকে যেমন এই টেমপ্লেটটা ফলো করতে হবে, তেমনি আমাকে যে প্যাটার্ন গুলো আছে সে প্যাটার্ন গুলো লিখতে হবে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে। তো রেগুলার এক্সপ্রেশনটা সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে, যদিও আপনারা লাস্ট সেমিস্টারে থিওরি অফ কম্পিটিশন কমপ্লিট করে আসছেন, যেখানে আপনাদের রেগুলার এক্সপ্রেশন পার্টটুকু ছিল। ছিল না সবার? ছিল, এটা থিওরি অফ কম্পিটিশনে একটা টপিক ছিল। সো ওই কনসেপ্টটা ম্যাম আমাদেরকে কিন্তু এখানে দরকার হবে রেগুলার এক্সপ্রেশনের। রেগুলার এক্সপ্রেশন মূলত কি? রেগুলার এক্সপ্রেশন হচ্ছে আমার যে সার্চ প্যাটার্নটা থাকবে সেই প্যাটার্নটাকে ডেসক্রাইব করার জন্য আমি ক্যারেক্টার গুলোকে কোন ওয়েতে সাজাচ্ছি সেই এক্সপ্রেশন বা সেই টেমপ্লেটটাকে আমি রেগুলার এক্সপ্রেশন বলছি। তবে রেগুলার এক্সপ্রেশনে কিন্তু আমি ইচ্ছে মতো কোনো প্যাটার্ন ডিফাইন করতে পারি না। আমাকে ও কিছু টার্মিনোলজি বা কিছু অপারেশনের মাধ্যমে প্রত্যেকটা সার্চ প্যাটার্ন ডিসক্রাইব করতে হয় বা কিছু নোটেশন ইউজ করতে হয়। কি কি নোটেশন ইউজ করে আমরা প্যাটার্ন গুলো ডিসক্রাইব করতে পারি কেউ বলতে পারবো? রেগুলার এক্সপ্রেশনে মূলত কোন কোন নোটেশন বা কোন কোন অপারেশন ইউজ করা হয়? কেউই নেই যে বলতে পারবো? ম্যাম অনেকগুলাই তো আছে, এই যে এন্ড ম্যাম অর, এন্ড তারপরে অর ম্যাম যে ব্র্যাকেট। ব্র্যাকেট এগুলো তো আছে না। আচ্ছা, বেসিক যে অপারেশন গুলো সেই অপারেশন গুলো হচ্ছে ইউনিয়ন, কনকেটিনেশন, লিঙ্ক ক্লোজার এবং পজিটিভ ক্লোজার। এই চারটা অপারেটর ইউজ করেই আপনাকে যে কোনো ধরনের প্যাটার্নকে ডিসক্রাইব করতে হবে। এছাড়া আরো কিছু এক্সট্রা আসতে পারে, যেমন ব্রেকেটের কথা বললেন, সেগুলো তো আমার এই অপারেশন গুলোকে ঠিক মতো সাজানোর জন্য আমরা ইউজ করে থাকি, বাট বেসিক যে অপারেশন সেগুলো কিন্তু এই চারটাই: ইউনিয়ন, কনকেটিনেশন, লিঙ্ক ক্লোজার বা স্টার হিসেবে যাকে আমরা বলে থাকি, এবং পজিটিভ ক্লোজার বা প্লাস হিসেবে যেটা আমরা জানি। সো ইউনিয়নের কনসেপ্টটা কি রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে? কেউ একজন বলেন ইউনিয়নটা বলতে কি বোঝাচ্ছে দুইটা সেটের মধ্যে, যেমন এখানে এল এবং ইউ এর মধ্যে ইউনিয়ন হচ্ছে, তাহলে এটার থেকে আউটপুট বা কি কি টাইপের স্ট্রিং জেনারেট হতে পারে? আমরা সবাই পারি, বাট আমরা বলতে পারছি না, না মনে নেই? লাস্ট সেমিস্টারেই তো পরীক্ষা দিয়ে আসলেন। ম্যাম মনে আছে কিন্তু ম্যাম এখন বলতে পারতেছি না। কেন বলতে দুইটাই তো পারছেন না? হবে, এল আর ইউ তে যা যা আছে সবই তো। হ্যাঁ, তো এটা তো বলতে হবে না। ইউনিয়ন মানে হচ্ছে আমার যে দুইটা সেটের মধ্যে ইউনিয়ন হবে, দুইটা কেন তিনটার মধ্যেও ইউনিয়ন হতে পারে। তাহলে আমার কাছে অপশন আছে ওই তিনটা সেটের যে কোনো এলিমেন্ট নিয়ে প্যাটার্নের স্ট্রিং গুলোকে আমি সাজাতে পারবো। ইউনিয়নের কনসেপ্টটা কিন্তু এটাই। কনকেটিনেশনের কনসেপ্টটা কি বলতে হবে? কনকেটিনেশন বলতে কি বোঝায়? এখানে এল এবং ইউ এর মধ্যে কনকেটিনেশন হচ্ছে, তার মানে কি হচ্ছে এখানে? ইউনিয়ন যেমন আপনি বললেন যে সেটে যে কোনো এলিমেন্ট হতে পারে, কনকেটিনেশনের যেগুলো ক্ষেত্রে ম্যাম কমন আছে ম্যাম ওইগুলো নিতে হবে। না। এই ক্ষেত্রে আমাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। কনকেটিনেশনটা রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আউটপুট গুলো কিন্তু ডিফারেন্ট দেয়। যেমন একটু খেয়াল করে দেখেন, এখানে আমি ধরে নিচ্ছি এল এবং ইউ আমার দুইটা আলাদা আলাদা সেট, দুইটা সেটের মধ্যে কনকেটিনেট হচ্ছে। এটা মানে বোঝায় এল সেটের একটা এলিমেন্টের সাথে আপনি ইউ সেটের একটা এলিমেন্টের জয়েন করছেন। দ্যাট মিনস আমার এল সেট থেকে একটা এলিমেন্ট আসবে,
তারপরে অবশ্যই ইউ সেট থেকে একটা এলিমেন্ট আসতে হবে এবং তাদের মধ্যে জয়েন হচ্ছে। এটা এমন না যে দুইটার মধ্যে যেগুলো কমন সেগুলোকে আমি রাখছি, এটা এমন হতে পারবে না। সো কনকেটেনেশন মানে হচ্ছে আমার যে দুইটা বা যে তিনটা সেটের মধ্যে বা এলিমেন্টের মধ্যে কনকেটেনেট হচ্ছে তাদেরকে পাশাপাশি কনকেটেনেট করা, অ্যাড করা বা জয়েন করা। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেই। এই এক্সাম্পলটার ক্ষেত্রে চিন্তা করেন, এখানে এল দিয়ে হচ্ছে লেটার্স বোঝাচ্ছে, দ্যাট মিনস এ টু জেড এর যে কোনো অ্যালফাবেট হতে পারে। ডি দিয়ে হচ্ছে ডিজিট বোঝাচ্ছে, যেটা হচ্ছে 0 থেকে 9 যে কোনো কিছু হতে পারে। সো স্টারটা আমি বলিনি না আগে, আচ্ছা আগে স্টার এবং প্লাসটা একটু বলে নিই, দেন ওই এক্সাম্পলটাতে যাচ্ছে, কনকেটেনেশনের কনসেপ্টটাও ওই জায়গায় ক্লিয়ার হয়ে যাবে। লিঙ্ক ক্লোজার বা স্টার দিয়ে আমি কি বোঝাই, সেটা হচ্ছে 0 or more occurrences of L, দ্যাট মিনস এল এ যদি আমার এ এবং বি এই দুইটা এলিমেন্ট থাকে তাহলে এল স্টার দিয়ে কি কি টাইপের স্ট্রিং আমি একসেপ্ট করতে পারবো, 0 or more, দ্যাট মিনস কোনো এলিমেন্ট যদি না আসে এ বি থেকে সেটাও একসেপ্টেবল হবে, অথবা এ আর বি এর মাল্টিপল কম্বিনেশনও একসেপ্ট হতে পারে। পজিটিভ ক্লোজার দিয়ে কি বোঝায়, 1 or more occurrences of combinations of L, that means at least একটা ওই সেট থেকে একটা এলিমেন্ট আসতে হবে এবং তার মাল্টিপল কম্বিনেশন আসতে পারে। এবার আমরা ওই এক্সাম্পলটাতে যাই। এখন এল এবং এল ইউনিয়ন ডি এর আপনার এখানে কি হচ্ছে, কনকেটেনেশন হচ্ছে। ডট দিয়ে যে সবসময় কনকেটেনেশনটা বোঝানো হবে এরকম না, ডট ছাড়াও যদি দুইটা জিনিস পাশাপাশি থাকে আমাকে বুঝতে হবে এখানে কনকেটেনেশন অপারেশনটা হচ্ছে। তাহলে আমাকে কেউ একজন বলেন তো, এখান থেকে পসিবল কি কি স্ট্রিং আমরা জেনারেট করতে পারি। এল দিয়ে হচ্ছে অ্যালফাবেটস বোঝাচ্ছে, ডি দিয়ে ডিজিটস বোঝাচ্ছে। আমাকে কেউ একজন বলেন তো এখান থেকে কি কি টাইপের স্ট্রিং পসিবল। নাল থেকে শুরু করে A1 এরকম অনেক আচ্ছা হতে পারে। আচ্ছা, একটু স্টপ। তাহলে আপনি বললেন যে এখান থেকে এমটি স্ট্রিংও অ্যাকসেপ্ট করবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে অন্য আরেকজন বলেন তো এমটি স্ট্রিং কি এই এক্সপ্রেশনের এগেইনস্টে অ্যাকসেপ্টেবল হবে? ম্যাম এখানে তো ম্যাম এল ম্যাম প্রথমে আছে, ওই হুম, ম্যাম তখন তো ম্যাম আচ্ছা, হবে না, কারণ হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এমটি স্ট্রিং শুধুমাত্র এই পার্টটুকু যদি আপনার থাকতো, মানে এল ইউনিয়ন ডি তার উপরে স্টার, সেই ক্ষেত্রে আপনার এমটি স্ট্রিং অ্যাকসেপ্টেবল হতো। বাট যখন আমার অন্য আরেকটা এলিমেন্টের সাথে কনকেটেনেট হচ্ছে, এল এর সাথে কিন্তু এল ইউনিয়ন ডি এর স্টারটা কনকেটেনেট হচ্ছে বা জয়েন হচ্ছে। কনকেটেনেশনের কনসেপ্ট কি, দুইটা জিনিস একসাথে জয়েন করা। তাহলে কিন্তু আমার প্রথমে একটা যে কোনো অ্যালফাবেট থাকতে হবে, তার পাশে এই কম্বিনেশনের স্টার, দ্যাট মিনস এখান থেকে কিছু আসতেও পারে নাও আসতে পারে। তাহলে আমি এখান থেকে পসিবল কম্বিনেশন কি কি পেতে পারি, ধরেন অ্যালফাবেট থেকে আমি এ নিচ্ছি, এটাও যেমন পসিবল, তেমনি এই পাশ থেকে যদি আমি কোনো কম্বিনেশন আনি, ধরেন কোনো একটা ডিজিট আনছি, সো A0, এটা পসিবল, A00 এটা পসিবল, এ এ এ এটাও কিন্তু পসিবল। সো আমাকে বুঝতে হবে ইউনিয়নটা থেকে আমি কি কি লিখতে পারবো বা কি কি টাইপের স্ট্রিং পসিবল, এবং কনকেটেনেট হলে কার সাথে কে জয়েন হচ্ছে এই জিনিসটাও কিন্তু আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সো আরো কিছু স্ট্রিং এর এক্সাম্পল আপনারা বলেন তো যেটা এই এক্সপ্রেশনটা থেকে একসেপ্ট হবে। আচ্ছা, আপনাদের ব্যাচের সেকশন হচ্ছে 67F। সো আমি যদি লিখি 67 দেন F, এটা কি এই পার্ট থেকে একসেপ্টেবল হবে? না ম্যাম, হবে না, কারণ 67 একটা ডিজিট, যেটা মানে দুইটা ডিজিট, যেটা আমার এই পার্ট থেকে আসছে না, কারণ আমাকে বলা আছে প্রথমে একটা লেটার অবশ্যই থাকতে হবে। তাহলে আমি যদি বলি F67, সেটা একসেপ্টেবল হবে? ম্যাম সেটা হবে। আর ইউনিয়নের কনসেপ্টটা আমি আরেকটু ক্লিয়ার করি। ইউনিয়ন হচ্ছে আমার দুইটা সেট থেকে একটা চয়েস দেওয়া, যে এই দুইটা সেট থেকে যে কোনো এলিমেন্ট আমি এট এ টাইম নিতে পারবো। সো একটু আমরা সবসময় খেয়াল রাখবো, ইউনিয়ন হচ্ছে চয়েস এবং কনকেটেনেশন হচ্ছে জয়েন।
ইউনিয়ন যদি হয় কয়েকটা সেটের মধ্যে, তাহলে আপনাকে চয়েস দেওয়া হচ্ছে আপনি এই সকল সেটগুলোর মধ্য থেকে যে কোনো এলিমেন্ট এট এ টাইম আপনি নিতে পারবেন। আর জয়েন যদি করা হয় কয়েকটা সেটের মধ্যে, তাহলে প্রত্যেকটা সেটের এলিমেন্ট থেকে একটা একটা জিনিস নিয়ে আপনাকে সিকোয়েন্সটা সাজাতে হবে। দ্যাট মিন্স আমার যদি এল ইউনিয়ন ডি থাকে, এল কনকেটিনেশন ডি থাকে, প্রথমে এল আপনাকে রাখতে হবে, পরে আপনার ডিজিট দিয়ে স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা হচ্ছে ইউনিয়ন এবং কনকেটিনেশনের ধারণা। আমাদের প্রতিটা রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো অনেক কাজে লাগবে। স্টার প্লাস ইউনিয়ন এবং কনকেটিনেশন যে টাইপেরই আমরা প্যাটার্ন লিখবো, সবগুলোতে মোটামুটি এই 4টা অপারেশন আমার থাকবে। এক্সেপশনাল আরো কিছু আছে যেগুলো আমরা যে কোনো টাইপের প্রবলেম যখন করতে থাকবো তখন ওই জিনিসগুলো চলে আসবে সামনে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিতে পারি। এই এক্সাম্পলটা একটু খেয়াল করেন তো, এখানে কি আছে? ইউনিয়ন। অর দিয়েও কিন্তু আমরা ইউনিয়ন বুঝি, বা প্লাস দিয়েও কিন্তু ইউনিয়ন হয়। তাহলে এখানে কি হচ্ছে? একটা এক্সপ্রেশন দেয়া আছে এ ইউনিয়ন এ স্টার বি। এখান থেকে কি কি টাইপের স্ট্রিং একসেপ্ট হবে? ম্যাম শুধু এ হইতে পারে, আবার শুধু এ হতে পারে, শুধু হ্যাঁ ঠিক আছে। এরপর শুধু বিও হতে পারে, শুধু বিও হতে আবার পারে এ এবং বি হতে পারে, বা এ বি অনেকগুলো হতে এরপরে পারে। বি মানে আসতে পারে। প্রথমটা থেকে এ ম্যাম আসলো, এমটি then স্ট্রিংও হতে পারে ম্যাম। জি বলেন। আচ্ছা সরি, বলেন কি বলছেন? ম্যাম এমটি স্ট্রিংও তো আসে ম্যাম। এমটি স্ট্রিং কোনটা থেকে আসবে? এ থেকে ম্যাম। কিভাবে আসবে? ম্যাম এর উপর কি স্টার আছে? এমটি স্ট্রিং তো এটা থেকে অ্যাকসেপ্ট করবে না। আপনার ম্যাম এখানে এ বি ইউনিয়ন স্টার আছে। বিজি হচ্ছে আছে ম্যাম। এডার এটার, তো সেখান থেকে তো বি আপনার অবশ্যই থাকতে হবে না? এমটি ও স্ট্রিং আসছে হ্যাঁ এখান ম্যাম। থেকে। হুম, আচ্ছা। তাহলে এই টাইপের কিছু আমার আসতে পারে, যেমন লাস্ট সেমিস্টারে আপনাদের থিওরিতে একটা প্রশ্ন আসছিল। এই টাইপের কিছু লেখা ছিল, একটা লাইন দেওয়া ছিল, সেটা থেকে আগে আপনাকে হচ্ছে এক্সপ্রেশনটা জেনারেট করতে হবে। এক্সপ্রেশনের এগেইনস্টে এনএফএ, দেন এনএফএ থেকে ডিএফএ। এটা থিওরিতে ছিল, বাট ল্যাবেও আমি এমন একটা প্রবলেম দিয়ে থাকি। ল্যাবের প্রবলেমটাতে আমি একটু ডিরেক্ট যাই। এই টাইপের একটা প্রশ্ন আমি প্রথম ল্যাব ইভ্যালুয়েশনটাতে রাখি। সো প্রশ্নটা একটু খেয়াল করি। আপনাকে এমন একটা ফ্লেক্স প্রোগ্রাম ডিজাইন করতে হবে যে ফ্লেক্স প্রোগ্রামটা এই 3 টাইপের স্ট্রিংকে একসেপ্ট করে। তার মানে প্রত্যেকটার জন্য একটা একটা করে প্যাটার্ন আপনাকে ডিসক্রাইব করতে হবে রেগুলার এক্সপ্রেশন ইউজ করে। প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা থেকে কি এক্সপ্রেশন আপনি জেনারেট করছেন আমাকে কেউ একজন বলেন তো। লাইনটা আগে পড়েন, পড়ে বলেন যে এখানে প্যাটার্নটা কি হবে। ম্যাম এ বি বি। হ্যাঁ, আচ্ছা এবিবি হবে। ঠিক আছে। কি বলা আছে? স্ট্রিংস দ্যাট আর মেড আপ অফ দ্য এক্সাক্ট সিকোয়েন্স এ ফলোড বাই বি ফলোড বাই অ্যানাদার বি। দ্যাট মিন্স এখান থেকে আমি যে সিকোয়েন্সটা পাচ্ছি সেটা হচ্ছে এ বি বি। এটাকে অন্যভাবে যদি আমি বলি, সেটা কি হচ্ছে? এ এর সাথে বি কনকেটেনেট হচ্ছে এবং বি এর সাথে পরের বিটা কনকেটেনেট হচ্ছে। সো এখানে কিন্তু কনকেটেনেশন অপারেশনটা এ বি বি এই 3টে এলিমেন্টের মধ্যে হচ্ছে। এবার সেকেন্ড যেটা আছে সেটা একটু খেয়াল করে বলেন তো, এখান থেকে কি প্যাটার্নটা আপনি পাচ্ছেন? এখানে কি কোন প্যাটার্নটা আমি পাবো? ম্যাম এ বি স্টার। আচ্ছা, আমরা ভাগ ভাগ করে একটু সলভ করতে থাকি। কি বলা আছে? স্ট্রিংস দ্যাট কনসিস্ট অফ 0 অর মোর অকারেন্সেস অফ দ্য লেটার এ। তাহলে প্রথম পার্টটা থেকে আমি পাচ্ছি হচ্ছে এ এর স্টার, কারণ বলা আছে 0 অর মোর অকারেন্সেস অফ লেটার এ, তার মানে এ এর স্টার কম্বিনেশন, ফলোড বাই 1 অর মোর অকারেন্সেস অফ দ্য লেটার বি। তাহলে বি এর স্টার হবে না প্লাস হবে? প্লাস।
প্লাস হবে। হ্যাঁ, তো এখান থেকে আমার প্যাটার্নটা কি দাঁড়ায়, এ স্টার বি প্লাস। থার্ডটা কি হবে? থার্ডটা তো ইজি, থার্ডটা বলে ফেলি দ্রুত। A Strings plus. that consist of one or more occurrences of the letter A. So আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে A প্লাস। আমি তো এখানে জাস্ট এক্সাম্পলের জন্য ছোট ছোট রাখছি, একটু বড়গুলো প্র্যাকটিস করতে হবে। যেমন আমাদের স্লাইডে একটা আছে এই তিনটার। তো আমি আজকে আপনাদেরকে এটা থেকে কিভাবে, এটার জন্য কিভাবে ফ্লেক্স প্রোগ্রামটা ডিজাইন করতে হয় সেটা দেখাই দেব। আর আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে উইক 4 এর এই স্লাইডটা আমি শেয়ার করে দিব। এই তিনটা লাইন থেকে আমি কিছুই না, এখানে তো আনসার গুলো দেওয়া আছে, এই তিনটা লাইনের জন্য আপনাকে ফ্লেক্স প্রোগ্রামটা রান করে আউটপুট গুলো আমাকে দেখাতে হবে নেক্সট ক্লাসে। তো আপনাদের জন্য এটা একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো এখন আমরা এই প্রবলেমটার জন্য কিভাবে একটা ফ্লেক্স প্রোগ্রাম লিখতে পারি সেটা দেখব। সেটা দেখার আগে আপনাদেরকে সেটআপটা আমি একটু দেখাই দিচ্ছি, কারণ সেটআপটা আপনারা বাসার পিসিতেও তো করতে পারেন। ল্যাবের গুলোতে সবগুলোতে সেটআপ অলরেডি করা আছে, বাট আপনারা তো ইন্ডিভিজুয়ালি করতে পারেন, সেই ক্ষেত্রে সেটআপটা আমার একবার ইন্ট্রোডিউস করানো উচিত। সো আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আচ্ছা ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে ফ্লেক্স 2.5, লিখে এন্টার চাপবেন। দেন আপনার তো কয়েকটা ভেরিয়েশন আসবে, আমি ওই লিঙ্কটাতে ক্লিক করব যে লিঙ্কের পাশে GNU-Win লেখা থাকবে। তো এই এই এটার পাশে GNU-Win লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করি আমরা। ফাইলটা আমার ডাউনলোড করা শেষ। আমাদের বাইথনের জন্য আরেকটা exe ফাইল লাগবে, তো সেই জন্য আমরা ব্রাউজারে লিখব Python 2.4 এন্টার। এটার ক্ষেত্রেও সেম exe, যেটার পাশে GNU-Win লেখা থাকবে, আপনারা সেটাতে ক্লিক করবেন, এটা সেম ভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটাও ডাউনলোড করা শেষ। এবার আমরা এই দুটো ফাইল সেটআপ করব। আচ্ছা, নরমাল যেভাবে আমরা সেটআপ করে থাকি। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আমার অলরেডি ডি ড্রাইভেই যাচ্ছে। কিছু বলবেন? আচ্ছা, আপনারা যখন ফাইলটা সেটআপ করবেন আপনাদের হয়তোবা এখানে প্রোগ্রাম ফাইলসে, ইউজুয়ালি তো সি ড্রাইভে সবগুলো সেটআপ হয়, তো প্রোগ্রাম ফাইলসে থাকবে। বুঝিনি ম্যাম, ইনস্টল করার সময় কি উইন্ডোজ ডিফেন্ডার অফ করব? দরকার নেই তো। ও আচ্ছা। আচ্ছা, একটু খেয়াল করে দেখি আমারটা, আমি একটু ব্রাউজ করে আপনাদেরকে দেখাই। দেখেন, আপনারা যখন সেটআপ করবেন, মানে সবগুলো সফটওয়্যার তো সেটআপ হয় সি ফাইলসে, প্রোগ্রাম ফাইলসে গিয়ে সি ড্রাইভে। সো তখন আমাদের একটা প্রবলেম হয়, ফ্লেক্স বাইসন এমন কোনো ফোল্ডারে সেটআপ করা যাবে না যে ফোল্ডারের নামের মাঝে স্পেস থাকবে। প্রোগ্রাম ফাইলসটা ফোল্ডারের যে নামটা আছে সেই ফোল্ডারের নামের মাঝে কিন্তু একটা স্পেস আছে। তো এই টাইপের ফোল্ডার আমরা চুজ করতে পারবো না যার নামের মাঝে স্পেস থাকবে। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, ব্রাউজ করে
ডিরেক্টরিটা এখন চেঞ্জ করতে হবে। আমি যে কোনো একটা নর্মাল সি ড্রাইভেরই অন্য কোনো ফোল্ডার সিলেক্ট করব যে ফোল্ডারের নামের মাঝে কোনো স্পেস থাকবে না। তো আমি ইউজার্সকে সিলেক্ট করতে পারি, করলাম, ওকেতে ক্লিক করব, দেন নেক্সট, ইনস্টল, ফিনিশ। সেম ফোল্ডারে আমাকে বাইসনটাও সেট আপ করতে হবে। নেক্সট, accept, next। দেখেন আমার কিন্তু সেম ফোল্ডারে ডিরেকশনটা দেখাচ্ছে না, সো আমি ব্রাউজ করে আমাকে ওই যে ফোল্ডারে এটা সেটআপ করা আছে ইউজার্স এর, এটা এই ডিরেক্টরিটা দিয়ে দিতে হবে, ইউজার্স। ওকে, নেক্সট, নেক্সট, ঠিক আছে। তো এটা করার পরে আমি সি ড্রাইভে যাই, সি ড্রাইভ থেকে এখন ইউজার্সে সেটআপ করা ছিল, ইউজার্সে দেখবেন বা আপনি যে ফোল্ডারে আপনি সেটআপটা করবেন সেই ফোল্ডারে দেখবেন JNU Win32 এই নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এই ফোল্ডারে আমরা যাব, এই ফোল্ডারের বিন ফোল্ডারে যাবেন। যদি বিন ফোল্ডারে গিয়ে দেখেন বাইসনের অ্যাপ্লিকেশন ফাইল, ফ্লেক্সের অ্যাপ্লিকেশন ফাইল এবং M4 এর অ্যাপ্লিকেশন ফাইলটা আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সেটআপটা এই পর্যন্ত কমপ্লিট আছে, ঠিক আছে, ফাইলগুলো সবগুলোই আপনার আছে। তো আমাকে এখন যেটা করতে হবে এই পাথটা কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমি পুরো পাথটা কপি করব। মানে বিন পর্যন্ত অনেকে যেটা করে JNU Win32 পর্যন্ত এই পাথটা কপি করে, বাট আমাকে বিন পর্যন্ত পুরো পাথের ডিটেইলসটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে দিতে হবে, সো এই পাথটা আমি কপি করলাম। এখন আমাকে যেটা করতে হবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সেটআপ করে নিতে হবে। তো এডিট লিখবেন, এডিট লিখলেই আপনার অপশন চলে আসে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এরকম একটা বক্স আসবে, আসলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করবেন। এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে গিয়ে দুইটা অপশন আমি পাবো, একটা হচ্ছে ইউজার ভেরিয়েবল এন্ড আরেকটা সিস্টেম ভেরিয়েবল। ইউজার ভেরিয়েবলটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে হচ্ছে সিস্টেম ভেরিয়েবলস এর পাথটা এখানে ডিফাইন করতে হবে। সিস্টেম ভেরিয়েবলস এর পাথে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, দেন নিউ, নতুন যে পাথটা আমি কপি করে আসছি সেই পাথটা আমি এখানে দিয়ে দিব, দেন ওকে। এই পর্যায়ে আমার সেটআপটা ঠিকমতো কমপ্লিট হলো কিনা চেক করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে কমান্ড প্রম্পট ওপেন করবেন, ওপেন করে কমান্ড দিবেন হচ্ছে ফ্লেক্স স্পেস ডাবল ড্যাশ ভার্সন, এন্টার। যদি আপনার ফ্লেক্সের ভার্সনটা দেখায় তার মানে ফ্লেক্সের সেটআপ ঠিক আছে। সিমিলার ভাবে বাইসনের ভার্সনটা চেক করে নিব, বাইসনের ভার্সনও দেখাচ্ছে, তাহলে আমাদের দুইটা ফাইলই ঠিকমতো সেটআপ করা হয়ে গেছে। এখন আমরা কোড লিখতে পারবো, রান করতে পারবো। তো সেটআপ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আপনাদের কাছে রেকর্ডিংটা থাকবে, রেকর্ডিংটা দেখে সেটআপটা ঠিকমতো কমপ্লিট করে ফেলবেন। সেটআপের ক্ষেত্রে ফোল্ডারের যে বিষয়টা এটা একটু আমরা সবাই মাথায় রাখবো। এমন কোনো ফোল্ডার সিলেক্ট করবেন না যেখানে হচ্ছে নামের মাঝে স্পেস থাকবে, সো একটা জাস্ট সিঙ্গেল নেমের একটা ফোল্ডার চুজ করবেন সেটআপের ক্ষেত্রে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা আপনাকে অবশ্যই সেট করে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা কোড লিখতে পারবো। তো আমি একটা নোটপ্যাড ওপেন করি, এখন আমরা ফ্লেক্সের ফাইলটা লেখা স্টার্ট করব। তো ফ্লেক্সের ফাইলের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচার অনুযায়ী আমাকে প্রথমে লাইব্রেরিটা লিখতে হবে। লাইব্রেরির জন্য এই বক্সটা আমাদের দরকার হবে।
আমরা সলভ করছি হচ্ছে এই প্রবলেমটা, তো এই প্রবলেমের জন্য আর কোনো লাইব্রেরি আমার দরকার হচ্ছে না, তো আর কোনো কিছু আমি ইনক্লুড করছি না। হ্যাশ ইনক্লুড stdio.ag আমার দরকার হবে, আর কিছু লাগছে না। পরের যে ব্লকটা সেটা হচ্ছে প্যাটার্নের ব্লকটা, প্যাটার্নটা একটু পর লিখছি, মেইন ফাংশনটা কমপ্লিট করে আসি। মেইন ফাংশনে অবশ্যই yy_lex কে আমাকে কল করতে হবে। এরপর wrap ফাংশন, এবার আমরা প্যাটার্নটা লিখবো। প্যাটার্ন কি? প্যাটার্ন গুলো হচ্ছে আমার এখানে যে প্যাটার্ন গুলো ছিল এবিবি, প্রশ্নে যা ছিল এবিবি, এ স্টার বি প্লাস, এ প্লাস, এগুলোই আমার এক একটা রেগুলার এক্সপ্রেশন, এগুলোর এগেনস্টেই আমাকে রুল এবং অ্যাকশন লিখতে হবে। এই তিনটা জিনিস আমরা লিখতে পারি। প্রথমটা ছিল এবিবি, এবিবি লিখলাম। পরেরটা ছিল এ স্টার বি প্লাস, লিখলাম। এরপরেরটা ছিল এই পার্টটাতে আমাকে দুইটা সেকশন রাখতে হয়। একটা সেকশনে আপনি রেগুলার এক্সপ্রেশনটা লিখবেন, পরবর্তী সেকশনে ওই রেগুলার এক্সপ্রেশনটা পেলে ইনপুটে কোন অ্যাকশনটা আপনি করতে চাচ্ছেন, আপনি কি প্রিন্ট করে দেখতে চাচ্ছেন নাকি আপনি শুধুমাত্র টোকেনটাকে পার্সারের কাছে পাঠাতে চাচ্ছেন, সেই অ্যাকশনটা এখানে লিখতে হয়, স্পেসিফিক করে দিতে হয়। তো আমরা পার্সারের কাছে পাঠানোর জন্য টোকেনটাকে একটা বাইসন ফাইল লিখতে হবে। আপাতত যেহেতু শুধুমাত্র আমরা ফ্লেক্স ফাইলটা লেখা শিখছি, বাইসনটা ইন্ট্রোডিউস করছি না, আপাতত আমরা যেটা করতে পারি, এই প্যাটার্নটা পেলে আমাকে একটা আউটপুট শো করবে যে এই প্যাটার্নের একটা ইনপুট পেলো। জাস্ট একটা প্রিন্টএফ ফাংশন আমরা এখানে ইউজ করতে পারি। বাট যখন আমরা বাইসন ইন্ট্রোডিউস করব, ফ্লেক্সের কাজ হবে যে কোনো একটা ম্যাচিং প্যাটার্নকে তাদের করেসপন্ডিং টোকেনে আইডেন্টিফাই করে টোকেনটাকে পার্সারের কাছে সেন্ড করা। কিন্তু আপাতত আমরা শুধুমাত্র প্রিন্ট করে দেখব যে কোনো একটা ম্যাচিং প্যাটার্ন পেলে ওই প্যাটার্নটা ম্যাচ হচ্ছে, এতটুকু লেখা দেখাবে জাস্ট। ম্যাম, পাইথনকে আমরা মিডের পরে করব নাকি? মিডের আগে যদি আমার ফ্লেক্সটা ভালো মতো শেষ হয়ে যায়, মিডের আগেও শুরু করতে পারি। ডিপেন্ড করবে আপনারা যতটুকু রিসিভ করতে পারবেন তার উপর। বুঝতে পারছি। এখানে কিছুই লিখি নেই, জাস্ট আমার যদি ইনপুটে আমি এবিবি দেই তাহলে আমাকে আউটপুটে দেখাবে যে এবিবিটা ম্যাচ হচ্ছে এই স্ট্রিংটার সাথে। এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে yy_text। yy_lex আর yy_text এর মধ্যে অনেক সময় কনফিউজ হয়ে যায়। yy_lex হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা কল করলে আপনার লেক্সিক্যাল অ্যানালাইসিস, দ্যাট মিন্স টোকেনাইজেশনটা স্টার্ট হবে, অ্যানালাইসিসটা স্টার্ট হবে। yy_text হচ্ছে আমার প্রতিটা রুলসের এগেনস্টে যে ম্যাচিং ইনপুটটা পাবে, সেই ইনপুটটাকে yy_text হোল্ড করে রাখে। ধরেন আপনি ইনপুট হিসেবে দিলেন সাম, সামটা কি এই তিনটার কোনো প্যাটার্নে যাচ্ছে না, কিন্তু আপনি যদি ইনপুটে দেন এবিবি, এবিবিটা কিন্তু এই রেগুলার এক্সপ্রেশনের মাঝে মিলে যাচ্ছে, তাহলে এবিবিটাকে এটার রেসপেক্টে হোল্ড করে রাখে হচ্ছে yy_text। তার মানে yy_text এর মধ্যে ম্যাচিং প্যাটার্নটুকু স্টোর করা থাকে। যে কোনো টাইপের, যখন আমরা এ স্টার বি প্লাস লিখবো, সেটাও এ স্টার বি প্লাসের যে ভ্যালুটা, এটা yy_text এ স্টোর থাকবে। সো প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশনের এগেনস্টে ম্যাচিং প্যাটার্নটুকুকে, ম্যাচিং ইনপুটগুলোকে হোল্ড করার জন্য yy_text আমরা লিখে থাকি। yy_textই মূলত আমার ওই প্যাটার্নটা বা ইনপুটটা থাকে। যেমন যখন আমরা সি ফাইলে কোড লিখতাম, যে কোনো কিছু আপনি প্রিন্ট করতেন, এখানে তো ওই যে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটা স্টোর আছে, সেই ভ্যারিয়েবলের নামটা আপনি এখানে লিখতেন না, সেম কাজটাই এখানে yy_text করবে। এখানে অন্য কোনো ভ্যারিয়েবল ওই ইনপুট গুলোকে হোল্ড করবে না, এখানে হোল্ড করবে হচ্ছে এই yy_textটা। প্রত্যেকটা ম্যাচিং প্যাটার্নের এগেনস্টে তার yy_text হোল্ড করবে আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেটা যদি ম্যাচ করে। সেম ভাবে এই সেম লাইনটা আমরা a স্টার b প্লাস এর ক্ষেত্রে আমরা লিখতে পারি। এখানে প্যাটার্নটা আমরা চেঞ্জ করে দেব।
এটার ক্ষেত্রেও সেম। এবং আরেকটা জিনিস একটু খেয়াল রাখবো, এটা যেহেতু প্যাটার্ন এবং এটা আপনার অ্যাকশন টার্ম, দুটার মাঝে অ্যাটলিস্ট একটা স্পেস আপনাকে রাখতে হবে। তার মানে আমি এইভাবে লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো না, অ্যাটলিস্ট একটা স্পেস আমাকে দিতে হবে। তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটা ট্যাব দিয়ে রাখি, এক পাশে আমার হচ্ছে প্যাটার্ন গুলো থাকবে এবং এক পাশে অ্যাকশন গুলো থাকবে, সেজন্য বাট অ্যাটলিস্ট একটা স্পেস আমাকে রাখতে হবে। এবার আর কিছু নেসেসারি রুলস আমাকে রাখতে হয়, যেমন ধরেন আমার একটা সি ফাইলে অনেক কিছু এমন জিনিস থাকতে পারে যেগুলো আমার প্যাটার্নের সাথে যায় না। যেমন ধরেন আমার স্পেস থাকতে পারে, নিউ লাইন থাকতে পারে, বা কোনো ট্যাব থাকতে পারে, সেগুলো তো আমার প্যাটার্নের মধ্যে আসছে না। বাট ফ্লেক্স এমন একটা জিনিস, খুবই লিমিটেড বা সীমাবদ্ধতা আছে, সেখানে আপনি শুধুমাত্র যে প্যাটার্ন গুলো দিয়ে রাখবেন সেই প্যাটার্ন গুলো রিকগনাইজ করতে পারবে, এছাড়া বাদ বাকি যা ইনপুট পাবে সে ওদের ওইগুলোকে রিসিভ করতে পারবে না বা বুঝতে পারবে না। স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে না? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, এমন হলো কেন? নেক্সট, ঠিক আছে, আসছে মেবি। আচ্ছা, সো যেটা বলছিলাম, ফ্লেক্সের এটাই লিমিটেশন যে ফ্লেক্সে আমি যে প্যাটার্ন গুলো ডিসক্রাইব করব সেই প্যাটার্ন ছাড়া বাদ বাকি কিছুই সে রিকগনাইজ করতে পারবে না। ইভেন ধরেন আপনি ইনপুটে যদি একটা প্লাস দেন, এই প্লাসটা বলতে কি বোঝায় এটাও জানে না, আমাকে বলে দিতে হবে এই প্লাসটা একটা অপারেটর, এই ইকুয়াল টুটা একটা অপারেটর, সবকিছু আমাকে ডিফাইন করে দিতে হবে। সেম ভাবে যেহেতু আমাদের ইনপুটে স্পেস থাকতে পারে, যখন আমরা ইনপুট দিচ্ছি ট্যাব থাকতে পারে, নিউ লাইন থাকতে পারে, তো আমরা একটা প্যাটার্ন সেজন্য রাখতে পারি যে যদি স্পেস থাকে অথবা নিউ লাইন থাকে অথবা ট্যাব থাকে, সেগুলোকে যেন ইগনোর করে। তো এখানে কমেন্ট করে দিবেন যে এই টাইপের কিছু পেলে যেন ইগনোর করে। এরপর এই ডটটা দিয়ে কিন্তু কনকেটেনেশনের ডট বোঝাচ্ছে না। ফ্লেক্সের ক্ষেত্রে ডট বা লেক্সিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ডটটা দিয়ে বোঝায় হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার স্ক্যানিং। ধরেন আপনি ইনপুটে টোটাল লিখলেন, হ্যাঁ, টোটালটার কোনো ডেসক্রিপশন কি এখানে আছে বা টোটালটাকে রিকগনাইজ করতে পারবে ফ্লেক্সে? কি আপনি এমন কোনো রুল ডেসক্রাইব করে আসেননি, তাহলে টোটালটা কিন্তু ফ্লেক্সের জন্য পুরাটাই মানে নতুন বা ইনভ্যালিড একটা প্যাটার্ন, যে সেটাকে একসেপ্ট করতে পারবে না। তাহলে আমরা ইনপুটে এমন কিছু দিতে পারি যে প্যাটার্ন গুলো আমরা ডিসক্রাইব করে আসিনি, সেগুলোকে জাস্ট ইনভ্যালিড ইনপুট হিসেবে বলার জন্য এই ডটটা আমি এখানে রেখে দিছি, যে যদি এমন কিছু লিখি যে প্যাটার্নটা আমি এখানে ডিসক্রাইব করে আসিনি, তাদের সবাইকে ইনভ্যালিড ইনপুট হিসেবে এখানে রাখে। এটা টোটালি অপশনাল, না রাখলেও সমস্যা নেই, এটা না রাখলে আমার কোনো কিছু হবে না। বাট জাস্ট ইন কেস আমি এমন কিছু লিখে ফেলি যেটা আমার প্যাটার্নের সাথে ম্যাচ হচ্ছে না, সেগুলোকে আলাদাভাবে ইনভ্যালিড ইনপুট হিসেবে যেন দেখায়। আমাদের এই প্রবলেমটার জন্য ফ্লেক্স ফাইল এতটুকুই, এর বেশি কিছু আমাদের আর লিখতে হচ্ছে না। প্রবলেম টু প্রবলেম হচ্ছে ফ্লেক্স ফাইলের এই পার্টটুকু ভ্যারি করবে, কারণ আমাদের এখন যে প্রবলেমটা ছিল এখানে শুধুমাত্র তিনটা স্ট্রিং একসেপ্ট করানোর জন্য তিনটা এক্সপ্রেশন আমার দরকার ছিল, এগুলো আমি লিখে দিলাম। যখন ধরেন আপনাকে বলা হবে যে একটা আইডেন্টিফায়ার ভ্যালিড অর ইনভ্যালিড, এটা আপনি ডিসক্রাইব করেন ফ্লেক্সের মাধ্যমে, তখন আপনি একটা রুল দিয়ে আইডেন্টিফায়ারের রুলটা লিখতে পারেন। তো এগুলো আমাদের টাস্ক লিস্টে আছে, এগুলো আমরা দেখবো আজকে, আর দেখাবো না, নেক্সট ক্লাসে আমরা ওই জিনিসগুলো দেখবো। তো প্রবলেম টু প্রবলেম হচ্ছে শুধুমাত্র এই পার্টটুকু ভ্যারি করবে, বাকি কোডের যে স্ট্রাকচার সবকিছু কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। ঠিক আছে।
এবার আপনি নোটপ্যাডে আপনার ফাইলটাতে যা যা দরকার ছিল সবকিছু যখন লিখে ফেলবেন, ফাইলটা সেভ করার কিভাবে সেভ করতে হয় সেটা একটু খেয়াল করেন। ফাইলটা যে কোনো ফোল্ডারে আমি সেভ করতে পারবো। আমি পিকচার্সে রাখলাম, ফাইল নেম দিবেন, আমি lab1.l .lটা অবশ্যই রাখতে হবে। সামনে যে যা কিছু আপনি ইচ্ছা লিখতে পারেন। বারবার নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমন সি ফাইলগুলো আমরা সেভ করে থাকি ফাইল নেম ডট সি এক্সটেনশন দিয়ে, সিমিলার ভাবে ফ্লেক্সের ফাইলটা আমরা সেভ করব হচ্ছে ফাইল নেম ডট এল এক্সটেনশন ইউজ করে। এবং এখানে আরো একটা জিনিস চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে টাইপটা। সেভ এস টাইপ আছে দেখেন, এটার থেকে আমাকে অল ফাইলস চুজ করতে হবে। সো ফাইল নেমটা ঠিক করে লিখবো, দেন টাইপটা থেকে টেক্সটটা সরায় আপনি অল ফাইল সিলেক্ট করে দেবেন, সেভ করবেন। আমার ফাইলটা এখন সেভ হয়ে আছে, তো আমি একটু চেক করি। পিকচার্সে সেভ করা ছিল lab1 হিসেবে মনে হয়, এই যে দেখেন lab1 হিসেবে। সো lab1 এ ক্লিক করলে দেখেন এখানে এল ফাইল দেখাচ্ছে। টাইপ যেটা সেটা এল ফাইল হিসেবে থাকতে হবে। অনেক সময় আপনারা ফাইলটা সেভ করেন, ঠিক মতো সেভ না করার কারণে এটা টেক্সট ডকুমেন্ট আকারে সেভ থেকে যায়। টেক্সট ডকুমেন্ট আকারে সেভ থাকলে আপনার ফাইলটা কিন্তু রান হবে না। তো টাইপটা অবশ্যই চেঞ্জ করে অল ফাইলস সিলেক্ট করে নেবেন, তখন এটা এল ফাইল হিসেবে কনভার্ট হবে। এল ফাইলটা আমরা কমান্ড প্রম্পট থেকে রান করতে পারবো। আমার ফাইলটা যেহেতু সাকসেসফুলি সেভ হয়ে গেছে এল ফাইল হিসেবে, এখন ফাইলটা আমি এক্সিকিউট করতে পারবো। সেজন্য আপনার ফাইলটা যে ফোল্ডারে থাকবে, আমারটা যেমন পিকচার্সে ছিল, সেই ফোল্ডার থেকে আপনি কমান্ড প্রম্পটটা ওপেন করবেন। অথবা যদি অন্য কোনো ফোল্ডার থেকে কমান্ড প্রম্পট ওপেন করেন, সিডি দিয়ে ডিরেক্টরি চেঞ্জ করে ফোল্ডারে যেতে হবে। তো সহজ ওয়ে হচ্ছে যে ফোল্ডারে আপনার ফাইলটা আছে সেই ফোল্ডার থেকেই কমান্ড প্রম্পট ওপেন করা। তো আমাদের প্রথম কমান্ডটা হচ্ছে ফাইলটা রান করার জন্য ফ্লেক্স স্পেস ফাইল নেম আমার ছিল lab1.l, দেন এন্টার। যদি আপনার কোডে কোনো জায়গায় ভুল থাকতো তাহলে এই পর্যায়ে ওই এরর গুলো শো করতো আর কি, কি কি ভুল আছে, কি টাইপের ভুল থাকতে পারে সেগুলো এখানে শো করতো। যেহেতু এখানে কোনো ভুল এখনো পর্যন্ত নেই, কোনো এরর শো করেনি, আমরা সেকেন্ড কমান্ডটা দিতে পারবো। সেকেন্ড কমান্ডটা ছিল হচ্ছে কম্পাইলেশনের জন্য gcc-o অ্যাপ। এখন এখানে অ্যাপ ছাড়া আমি অন্য কিছু লিখতে পারি, আমি এই দিলাম, then lex.yy.c। কম্পাইলেশনের পরেও কিন্তু এরর আসতে পারে। ফ্লেক্সের পর যদি কোনো এরর না পাই, জিসিসি কমান্ডের পরেও কিন্তু অনেক সময় কম্পাইলেশনের পরেও এরর আসে। এরর না আসলে আমরা এখানে exe ফাইলটা বা অ্যাপ্লিকেশনটা রান করার জন্য কমান্ড দিতে পারি। তো আমি এ লিখে এন্টার দিব। এখন আমি ইনপুট দিতে পারি। প্রথম প্যাটার্নটা ছিল আমার এবিবি, দ্যাট মিন্স আমি যদি এবিবি এক্স্যাক্টলি এটা লিখি আমাকে তাহলে ম্যাচ করে দেখাবে, ম্যাচড এবিবি। এরপর আমার সেকেন্ড প্যাটার্নটা ছিল এ স্টার বি প্লাস। আমাকে বলেন তো এ স্টার বি প্লাস এর এগেইনস্টে আমি কি কি টাইপের স্ট্রিং দিলে এই প্যাটার্নের এগেইনস্টে অ্যাকসেপ্ট করে দেখাবে। ইনপুটটা কি দিব বলেন? ম্যাম ট্রিপল বি দেন। ট্রিপল বি দিলাম, অ্যাকসেপ্ট করবে। তারপর ধরেন এ এ ডি ডি ডি, এটাও অ্যাকসেপ্ট করবে। আর শুধু যদি এ এর মাল্টিপল কম্বিনেশন দেই, এটা তখন এ প্লাস এর এগেইনস্টে অ্যাকসেপ্ট করবে। এখন ধরেন আমি অন্য কিছু দিলাম, ম্যাচ হচ্ছে না, সেরকম যদি কিছু দেই, ধরলাম আমি টি দিলাম, তাহলে এটা যাবে হচ্ছে ইনভ্যালিড ইনপুট হিসেবে। কারণ আমি বলে আসছি যে এই প্যাটার্ন গুলো ছাড়া অন্য যা কিছু পাবে সেগুলোকে ইনভ্যালিড ইনপুট হিসেবে যেন কাউন্ট করে। তো এভাবে হচ্ছে আমরা একটা ফ্লেক্সের কোড লিখতে পারি
এবং লিখে এটাকে প্রপারলি সেভ করে কমান্ড প্রম্পটের মাধ্যমে এই 3টা কমান্ড ইউজ করে কোডটাকে রান করে দেখতে পারি, ইনপুট এন্ড আউটপুট এভাবে শো করতে পারি। ঠিক আছে? ম্যাম ওই যে নোটপ্যাডের প্রিন্টএফ ইনভ্যালিড ইনপুট, এটার আগে ম্যাম একটা ডট, যে শেষের দিকে ওইটা ম্যাম ডট। জি, ডট ডট দিয়ে হচ্ছে ফ্লেক্সে সিঙ্গেল ক্যারেক্টার স্ক্যানিং করা বোঝায় ডট এটার দিয়ে। ক্ষেত্রেও কি ম্যাম সেম ওই যে মানে স্পেস রাখতে হয় এই জন্য, নাকি ম্যাম প্রিন্টএফের আগে দিলেই হয়? এটাও তো একটা প্যাটার্ন, সো অ্যাট লিস্ট একটা স্পেস আপনার এটার সাথেও রাখতে হবে। যে কোনো কিছু আপনি লিখবেন, এখানে যাই লিখবেন এক একটা প্যাটার্ন। সো এই প্রত্যেকটা প্যাটার্নের পর যখন আপনি কোনো অ্যাকশন টার্ম লিখবেন বা এই সেকশনটাতে আপনি লিখছেন, দুইটার মাঝে অ্যাট লিস্ট একটা স্পেস আপনাকে রাখতে হবে। ওকে। ধরেন আপনি কমা দিয়েও কিছু বুঝাচ্ছেন, যে আপনি কমাটাকে বোঝাতে চাচ্ছেন, কমা পেলে সেটাকে একটা মানে সিম্বল হিসেবে কাউন্ট করতে, প্রিন্ট করে দেখতে, এটার সাথেও আপনাকে একটা স্পেস দিয়ে দেন ওই প্রিন্টএফটা ইউজ করতে হবে। আপনি যে প্যাটার্নই লিখেন অ্যাট লিস্ট একটা স্পেস দিয়ে এরপর ওই অ্যাকশনের পার্টটুকু আপনাকে এখানে লিখতে হবে। তো একটু বাসায় আমরা আছি যেহেতু, আর যারা যেখানেই আছেন, আপনাদের জন্য টাস্ক হবে ফাইল দুটা ভালো করে সেট আপ করা। সেট আপের ইনস্টলেশনটাও ইম্পর্টেন্ট। কোন ফোল্ডারে আমরা রাখছি, এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ঠিক মতো সেট আপ দিলাম কিনা, দেওয়ার পরে একটা ফাইল আপনারা লিখে সেটাকে প্রপারলি রান করাটাও কিন্তু, এতটুকু কাজও কিন্তু অনেক। সো প্রথম ল্যাবের টাস্ক হিসেবে এতটুকু অ্যাটলিস্ট করেন, এবং আমি যে কোডটা করে দিলাম সেটা তো করবেনই, পাশাপাশি উইক 4-এ আপনার একদম শেষের স্লাইডটাতে, এই স্লাইডটাতে 3টা প্যাটার্ন আছে। এই 3টা প্যাটার্নের জন্য আপনারা কোডটা করবেন। আগে আমি যেটা দেখালাম সেটা প্র্যাকটিস করবেন, দেন এই কোডটা করবেন, করে আউটপুট গুলো শো করবেন, দেখবেন আর কি আউটপুট গুলো ঠিক মতো একসেপ্ট করছে কিনা, যে টাইপের ইনপুট এই স্ট্রিং গুলো, যে টাইপের স্ট্রিং আর কি একসেপ্ট করার কথা দিলে এই অনুযায়ী একসেপ্ট করছে কিনা এটা একটু চেক করবেন। তো এই ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম যে একটু কোডের পেজটায় গেলে ভালো হতো। ম্যাম এখানে যে আমরা একটা স্ট্রিং দিছিলাম যে 3টা এ, ওইটা ম্যাম আমাদের তো দেওয়ার পরে আমাদের 3 নাম্বার কন্ডিশনের জন্য অটোমেটিকলি ম্যাচড দেখাইছে, কিন্তু আমরা এই ট্রিপল এটা 2 নাম্বার, মানে 2 নাম্বার কন্ডিশনের জন্য চেক করতে পারতাম না শুধু? কিন্তু 2 নম্বরে আপনি তো বলছেন বি প্লাস, দ্যাট মিনস একটা বি অবশ্যই থাকবে, তাহলে তো ম্যাচ হচ্ছে না না। ম্যাচ না হলে আমাদের একটা আউটপুট দিত যে ম্যাচ হয় নাই এরকম কিছু, কিন্তু আমাদের স্ট্রিংটা দেখাইছে 3 নাম্বারটার জন্য একসেপ্ট হয়েছে, বাট 2 নাম্বারটার জন্য একসেপ্ট হয় নাই এরকম কিছু দেখানো যাবে না? না, সেটা তো হবে না, কারণ আপনি এখানে কি বলছেন যে এই প্যাটার্নের পেলে সে তো খুঁজবে আগে। ধরেন আপনি একটা ইনপুট দিলেন, খুঁজে দেখবে কোন প্যাটার্নটার সাথে, এমন না যে আমি প্রথম লাইনে যেটা দিচ্ছি সেটাকে চেক করবে প্রথম লাইনের সাথে ম্যাচ হচ্ছে কিনা, এরকম না। আপনি যা ইনপুটই দিবেন ম্যাচ করে দেখবে এটার সাথে মিলছে, না তাহলে সেকেন্ডটা চেক করবে, থার্ডটা চেক করবে, না মিললে পরের ডটের এগেনস্টে গিয়ে ইনভ্যালিড দেখাবে। এটা সিকোয়েন্সিয়ালি কাজ করছে ঠিকই, কিন্তু এমন না যে আমি প্রথমে এবিবি দিচ্ছি দেখে এবিবির এগেনস্টে আমাকে আউটপুট দিচ্ছে, সেকেন্ড লাইনে আমি 3টা এ যদি দেই সেটাকে আমার এটার এগেনস্টে ইনভ্যালিড দেখাবে, এমন না। আপনি যা ইনপুট দিবেন সেই ইনপুটটা চেক করবে ম্যাচ হচ্ছে কিনা কোনো প্যাটার্নের সাথে, যদি ম্যাচ হয় সেটার এগেনস্টে দেখাবে, ম্যাচ না হলে কিন্তু এই ডটের এগেনস্টে আপনার ইনভ্যালিড ইনপুট দেখাচ্ছে। এখন ম্যাম আমাদের যে স্ট্রিংটা এ বি বি, এটা তো প্রথম 2টার জন্য ম্যাচড হইতেছে, কিন্তু শুধু প্রথমটার জন্য আউটপুট আসতেছে কেন? কারণ এখানে আপনি বলেই দিচ্ছেন এক্স্যাক্টলি যদি এবিবি থাকে তাহলে আপনাকে এটার এগেনস্টে যেন আউটপুট দেখায়, আর এখানে তো যে কোনো কিছু আসতে পারে, এবিবি আসতেও পারে নাও আসতে পারে। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝতে পারছি। হুম।
আর প্রথমেই তো পেয়ে গেছে না, যখন আপনি ইনপুটটা দিলেন এবিবি, প্রথমেই তো এবিবি কে খুঁজে পেয়ে গেছে, এবং এখানে এই দুইটার মধ্যে এটাই পার্থক্য। এটার ক্ষেত্রেও এবিবি পসিবল, বাট এখানে কিন্তু আপনি ফিক্সড বলে দিয়েছেন যে এবিবি এক্স্যাক্টলি যদি হয় সেক্ষেত্রে এটা ম্যাচ। আর এখানে তো একটা কম্বিনেশন, এবিবি যে থাকবেই সবসময় এরকম তো না। এবিবি এটার সাথে ম্যাচ হলেও আমি কিন্তু এখানে প্রথমে বলে দিছি এবিবি এক্স্যাক্টলি ম্যাচ হলে এখানে জানা যায়। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখানে এল এল F1 F2 দুইটা সেকশন থেকে আপনারা আছেন না? জি ম্যাম। ঠিক আছে।